ওকে সিয়াম, তোকে অভিনন্দন। ঢাকা মেডিকেল অবশেষে অ্যাজ এক্সপেক্টেড আমাদের প্রত্যাশিত ছিল সিয়াম ঢাকা মেডিকেলে চান্স পাবে। কোচিং এর শুরু থেকেই ইরাম বলতো, নীলা ভাই বলতো, আমাদের মেন্টর স্টাইল বলতো, এবার আমিও 2 দিন পরে পড়ানোর পরে দিচ্ছি যে সিয়াম অনেক পটেনশিয়াল, ওর ঢাকা মেডিকেলে হওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবার ইচ্ছা পূরণ করছে। তো কংগ্রেচুলেশন সিয়াম তোমাকে। থ্যাংক ইউ স্যার, তো থ্যাংক ইউ সবাইকে। তো এখন তুমি তোমার গল্প শুনবো, আমরা সংক্ষেপে শুনবো। তো আমাদের গল্প শুরু করার আগে তুমি ছোট্ট করে তোমার পরিচয় দাও। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আরাফাত ইসলাম সিয়াম। এসএসসি পাশ করছি রাজক কলেজ থেকে, এইচএসসি পাশ করছি নরডাম কলেজ থেকে। আমার শিক্ষকদের শ্রদ্ধা জানাই, তাদের দোয়ায়, আমার পিতামাতার দোয়ায়, সৃষ্টিকর্তা, অবশ্যই সৃষ্টিকর্তাকে সবার প্রথমে রাখতে হবে, সবার দোয়ায় ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। তা ব্রেইনস্টর্মার্স এর এখানে আমার একাডেমিক থেকেই যোগাযোগ ছিল। ইরাম ভাইয়ের কাছে পড়তাম, ম্যাথ করতাম। ভাইয়া জিজ্ঞেস করতো যে তোমাদের টার্গেট কোনটা, ইঞ্জিনিয়ারিং নাকি মেডিকেল। হুম। তা আমি প্রথম থেকে ছোটবেলা থেকে মেডিকেলের প্রতি আমার একটা ঝোঁক ছিল। উইকনেস ছিল সব সময়। ভাইয়াকে বললাম, ভাইয়া বিকজ মেডিকেল ইজ দ্য বেস্ট। তখন থেকে আগে থেকেই ভাইয়া আমাকে নিয়ে একটা প্ল্যান করা শুরু করছে যে আমাকে পড়াতে হবে যাতে ভালো একটা মেডিকেল কলেজে চান্স পেতে পারি। এভাবেই। সো ইরাম কি তোমাকে ঠেলে মেডিকেলে পাঠাইলো কিনা, না, ব্যাপারটা কিরকম? এটা হলো ইরাম ভাইয়া যে আমাকে ঠেলে মেডিকেলে পাঠাইছে এরকম না। আমার ব্যক্তিগত বিভিন্ন এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, ছোটবেলা থেকে আমার আব্বু যেরকম আগে জব করতো ওষুধ কোম্পানিতে, এইভাবে বিভিন্ন সরকার থেকে কারণেই আমার এই মোটিভেশন থেকে। ডাক্তার পড়ার মোটিভেশন আব্বু আমার কাছ থেকে আসছে। হুম। তো তবে ভাবতেছি, অবাক হচ্ছি যে ইরাম তো সাধারণত ইঞ্জিনিয়ারিং দিকে টানার টানার কথা, ও তো চাইবেই যে যে মেডিকেলে পড়তে চায় তাকে ওর দিকে টেনে নিয়ে যাবে, কিন্তু ইরাম তোমাকে লিবার্টিটা দিল যে হ্যাঁ তুমি মেডিকেল পড়তে যাচ্ছ, সো গো অন। তো ইরাম, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি পরে শুনে থাকো, তোমাকে অবশ্যই অনেক থ্যাঙ্কস যে তুমি ওকে ওর ড্রিম পূরণ করার জন্য মেডিকেলে ছাড়ছো। ভাই একটা কথা মনে রাখবেন, ইঞ্জিনিয়ার হোক, পুলিশ হোক, আর যাই হোক, দিন শেষে কিন্তু ডক্টরের কাছে যেতে হয়। তোমাকে আমার পুলিশের কাছে যাইতে হবে। ইরামই ভালো বলতে পারবে। তো সিয়াম, সিয়াম অনেক কাছের লোক, মানে প্রফেশনাল খাতির হয়তো তুমি করে বলতেছি, তো আসলে তুই তুই করে বলার কথা। কাছের লোক মানে আমরা একই এলাকার লোক। তো সিয়াম, আমরা যেটা দেখি আর কি, যে ট্রান্সফার পরে সব কোচিং দাবি করে, এটা হয় আমাদের সময় হয়তো, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, একটু বেশি হবে, স্বাভাবিক ব্যাপার। তো যথারীতি তুমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছো, অনেক কোচিং বলো, অনেক একাডেমি বলো, তারা দাবি করবে যে তুমি তাদের, তো দোষেরও কিছু না যদি তুমি থেকে থাকো সত্যি। তো তুমি কি আসলে আমাকে একটু জানাবে যে আসলে তুমি তোমার প্রিপারেশনের জন্য বেসিক্যালি কোথায় পড়তে এবং কোথায় এক্সাম দিয়েছো, তো এই ব্যাপারটা যদি একটু জানতো। সর্বপ্রথমে আমি বলবো যে কলেজ ভিত্তিক পড়াশোনা আমার এটা ছিল। হুম। এরপরে অ্যাডমিশন জার্নিতে প্রথমে ব্রেন স্টর্মার্স এ ভাইদের সাথে কথা হলো, ভাইরা আমাকে সাহায্য করবে সব দিক দিয়ে, তাদের আন্তরিকতা ছিল, তাই ব্রেন স্টর্মার্স এ ভর্তি হলাম। সবগুলো ক্লাস করছি, সবগুলো পরীক্ষা দিয়েছি। আর রেটিনায় আমি ফুল কোর্সে ভর্তি ছিলাম। ফুল কোর্সে ভর্তি থেকে প্রত্যেকটা পরীক্ষায় ক্লাস সবগুলো করছি। আর বাকি কয়েকটা জায়গায় নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, নিজেকে স্বাভাবিক, পরীক্ষা দিচ্ছো। ইমপ্রুভ করার জন্য পরীক্ষা দিয়েছি। স্বাভাবিক, এটা জাস্টিফাই আর করার লাস্টে মতো কয়েক জায়গায় কম বেশি। যাক, তবে তুমি শুরু থেকেই শেষ পর্যন্ত ব্রেনস্টর্মসে ছিলা। জি, আমি শুরু থেকে শেষ পর্যন্ত ব্রেন স্টর্মার ছিলাম। আচ্ছা, এটা নিয়ে তো কোনো নিশ্চয়ই কোনো কনফিউশন নাই। অবশ্যই। না, কেউ তো ভাবতে পারে যে আমরা সিএফটি ভয়টা দেখা বলতেছি, বলাচ্ছি এটা। তো যাই হোক, কারোর কোনো কনফিউশন নাই। সিএম আমাদের স্টুডেন্টস প্রথম থেকেই আমাদের কাছে ছিল, শেষ পর্যন্তই ছিল। মানে বলা যায় যে যদি ওন করার যে ব্যাপারটা, এটা যদি থেকে থাকে তো ডেফিনেটলি আমরা ওন করতে পারি। হ্যাঁ, আমাদের একদম কোর স্টুডেন্ট এবং খুব কাছের মানুষ। ছিল ব্যাপারটা বলতেই, ধরেন আমি, আপনি বা ভাইয়েরা যখন ক্লাস নিত, তো যখন কেমিস্ট্রি ক্লাস নিতাম, মনে পড়ে যে তুমি ঘুমায় পড়তা। অবশ্যই। মানে স্বাভাবিকভাবে ঘুমায় পড়তাম, কারণ এই আমি কোনো পড়া ধরে এটা শেষ না করে উঠতাম না। হ্যাঁ, গান শেষ করতে করতে মাঝে মধ্যে রাত হয়ে যেত, স্বাভাবিকভাবে ঘুমায় পড়তাম। আর কোচিং আমাদের ক্লাস টাইমটাও কিন্তু ওই দুপুরে এমন টাইমটা ছিল। হ্যাঁ, এমন টাইমে ছিল। হ্যাঁ, যে টাইমটা আসলে কিন্তু ঘুমায়। এমন ভাইয়া এমনও হয়েছে যে ওর আম্মু চলে আসছে, বাট আমার 2 ঘন্টা ক্লাসে থেকে 4 ঘন্টা হয়ে গেছে।
এটা নিয়ে আমি বলবো সিয়াম যে পয়েন্টটা যখন চলে আসলে তুমি একটু বলবা কিনা যে এই যে তোমাদের ক্লাসের ব্যাপারে ধরো আমরা তো তুমি তো দেখছো যে আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি তোমাদেরকে আমাদের ভিতরে যা আছে সেটা দেওয়ার চেষ্টা করছি প্লাস আমি যে কথা বলি যে পড়াশোনা সবসময় এক্সাম ওরিয়েন্টেড হওয়া উচিত মানে তুমি অ্যাডমিশন এসে সব জানবা কিন্তু চান্স পাবা না আসলে এটা লাভ নাই কারণ এটা এটা ফুটবল ম্যাচ না যে তুমি খুব ভালো খেলবা গোল না করলেও আলটিমেটলি তোমার স্কোর হয় এরকম ব্যাপারটা এরকম না তুমি যতই ভালো করো না কেন তুমি যদি চান্স না পাও আসলে কোনো ভ্যালু নাই এই ব্যাপারটা আসলে এরকমই এখানে এখানে এই ব্যাপারটা মেনে নিতে হয় তো আমরা চেষ্টা করছি কি তোমাদেরকে পড়ানোর পাশাপাশি মেইন উদ্দেশ্য কিন্তু আমাদের যেটা আমি এখনো বলছি যারা জুনিয়ররা পরবর্তীতে আসবা তোমরা তোমাদেরকে তোমাদের জন্য একই কথা সেটা হচ্ছে অ্যাডমিশনের পড়াটা আসলে নলেজ ওরিয়েন্টেড হওয়া উচিত সত্য এটা অবশ্যই সত্য কিন্তু এক্সাম ওরিয়েন্টেড হওয়া উচিত বেশি কারণ এখানে তোমার চান্স পাওয়াটাই মুখ্য চান্স পেতেই হবে তো তুমি জানো অনেক বেশি তোমার চান্স হচ্ছে না তুই জানার আসলে কোনো ভ্যালু থাকে না তো তুমি কি বলবা আসলে আমাদের এডুকেশন সিস্টেমটা বা আমাদের মেন্টরশিপ যারা যারা পড়াইছে এখানে তো তোমার কি কোনো কমপ্লিমেন্ট আছে কিনা তুমি ভালো খারাপ এনিথিং শেয়ার করতে পারো ব্রেনস্টর্মার্সে এসে ভাইয়া সর্বপ্রথম যেটা বলছে গ্রস পড়তে হবে, সবগুলো চ্যাপ্টার গ্রস পড়তে হবে। আমাদের চ্যাপ্টার ছিল 54টা, হুম। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে। ওদিকে জিকে, জিকে তো পরে বলছে যে ইন্টারন্যাশনাল আসবে, জিকে ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, এদিকে ইংলিশ, যা আছে সবকিছু। অনেক ভাস্ট একটা চ্যাপ্টার, মানে ভাস্ট একটা সিলেবাস। পড়া 100টা মাত্র প্রশ্ন আসবে। 54টা অধ্যায় যদি হিসাব করি, তাও প্রত্যেকটা অধ্যায় থেকে 2টার কম প্রশ্ন আসার কথা। হুম তা এখন আমি যদি সবগুলো চ্যাপ্টারের সবগুলো টপিক পড়ি, হুম। সেটা তো আমি মানে আমার অ্যাডমিশনে কোনো কাজে আসবে না। রিয়েলিস্টিক যারা প্রশ্নকর্তা তারা ওভাবেই প্রশ্ন করে যে হুম। মেইন টপিকটা তাদের ঠিক আছে কিনা, এভাবেই যাচাই করে। হুম। তাই মেইন টপিক গুলো, মেইন বইটার উপর, মেইন বইয়ের মূল যে টপিক গুলো সেটার উপর ফোকাস রাখছি মূলত। ভাইয়ারা সেটাই করতে বলছে, সেটাই করছি, ভাইয়া সেভাবেই পড়ানো মানে এখানে করছি। ডেফিনেটলি এটা আসলে কিন্তু সত্য কথা আসলে আমি দেখছি যে মানে স্টুডেন্টসরা বা ক্যান্ডিডেটসরা যত ভিতরে লাইনে যায় এত ভিতর থেকে কিন্তু আসলে হয় না গ্রস কোশ্চেনই কিন্তু হয় কিন্তু এটাই অনেকে নিতে পারে না কারণ কোচিং যখন ক্লাস হয় কোচিং গুলো তো আসলে অনেক ছোট ছোট প্রশ্ন করে তো ক্যান্ডিডেটসরা যখন পারে না তখন ওরা ইনফিরিয়র কমপ্লেক্সে সাফার করে ওদের মনে হয় যে আমি তো পারতেছি না সো ওরা কি করে আরো বেশি মানে ডিগিং করার চেষ্টা করে আরো বেশি ভিতরে যাওয়ার চেষ্টা করে এই জন্য অনেকে চান্স মিস হয়েছে। চান্স মিস হয় দ্যাটস ট্রু তো সেম এরপরে যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি কিভাবে প্রিপারেশন নিছো ধরো তুমি এই যে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছো তো তোমার ঢাকা মেডিকেল মানে এটা আসলে অনেক বড় কিছু কারণ 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সেখান থেকে প্রথম টপাররা 200 বা 200 250 স্টুডেন্ট চান্স পাচ্ছে একটা মেডিকেল কলেজ এটা অবশ্যই ডেফিনেটলি সামথিং এলস তো তুমি কি এমন করলা যে কারণে তোমার মনে হয় যে ইয়েস ইউ আর হিয়ার এটা বলতে গেলে প্রথমে বলতে হবে যে পড়াটাই সবকিছু না, সবকিছু মানে একসাথে ঠিক রাখলেই তখন অ্যাডমিশন করলে মানে ভালো করা যায়। এখন আমি ভোরবেলা উঠতাম, ক্লাস করতাম, তারপর পড়তে বসতাম, নামাজ পড়তাম, নিয়মিত ইবাদত যেটা করে মানুষ সেগুলো করতাম, সবকিছুর ভিতরে ইনভলভ ছিলাম হালকাভাবে। পড়াশোনাটা যে খুব চাপ দিয়ে করতাম এরকম কোনো কিছু না, কারণ প্রশ্ন তো ভাই বলছে কিছুক্ষণ আগে যে অনেক ক্রস প্রশ্ন আসে, ইজি হয়ে পড়তাম। হ্যাঁ আমি আর- বুঝতে পারলাম তুই বলতে চাচ্ছি যে মানে আমাদের যে এডুকেশন সিস্টেম এর পাশাপাশি একটা স্পিরিচুয়াল যে পাওয়ার এটাও কিন্তু দরকার হয় অবশ্যই, কারণ লাইফে কিন্তু আসলে এটা প্রয়োজন হ্যাঁ হ্যাঁ এটা আসলে কিন্তু পিস রাখে একটা এবং একটা পিস প্লাস স্পেস দুইটা কিন্তু বজায় রাখে জি, তাই না একটা গতি রাখে অবশ্যই। সো দ্যাটস ট্রু কারণ এটা আমাদের জন্য কিন্তু সত্য আমাদের পার্সোনাল লাইফেও আমরা দেখছি যে এটা আসলে মেনটেন করতে পারলে খুবই হবে দ্যাটস ট্রু তো সেম আমি তোমাকে যদি যে প্রশ্নটা করতে যাচ্ছি আমি একটু পরে করবো ভাবছিলাম বাট আগেই করি এখন আমার অবজারভেশন যেটা সেটা দেখলাম যে যারা ধরে রাখে যে আমি ইন্টার পরীক্ষা দিব ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আই উইল হ্যাভ ইনাফ টাইম ইন মাই হ্যান্ডস আমি অনেক সময় পাবো এবং তারপরে আমি অ্যাডমিশনের কোচিং করবো কিন্তু যারা এই কাজটা করে আমার অবজারভেশন হচ্ছে তারা এখন চান্স কম পায় বা মানে দেখি না আসলে ওইভাবে চান্স পেতে দেখি না রেদার যারা প্রি মেডিকেল করে মানে যারা ইন্টার ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পরে যখন সেকেন্ড ইয়ার শুরু হয় ওই সময় থেকে যারা আসলে টুকটাক টুকটাক এই মেডিকেল বলি কিংবা ইঞ্জিনিয়ারিং সেশন বলি যারা রিলেটেড থাকে যারা নিজেদেরকে ওই বাউন্ডারির ভিতরে আনার চেষ্টা করে যেটাকে আমরা তথাকথিত ভাবে প্রি মেডিকেল প্রি ইঞ্জিনিয়ারিং বলি তাদের দেখলাম ট্রান্সফার হারটা বেশি ইভেন তুমি নিজেও কিন্তু প্রি মেডিকেলের সময় তুমি ইনভলভ ছিলে কোনো না কোনো ভাবে সো আমি যদি তোমাকে বলি যে
মানে স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে তোমার জায়গা থেকে তোমার কি মনে হয়, তুমি জুনিয়রদের কি বলবে যে আসলে কি প্রি মেডিকেল বা প্রি ইঞ্জিনিয়ারিং এটা কি আসলে পড়দি, বা আসলে কি এটা কাজ করে, নাকি এটা শুধুই জাস্ট কোচিং এর একটা মার্কেটিং পলিসি? তোমার কি মনে হয়? প্রি মেডিকেল অবশ্যই একটা ওয়ার্থি। প্রি মেডিকেলের মাধ্যমে একাডেমিকে যে ল্যাকিংস গুলো ছিল সেগুলো একটু কমানো যায়। হুম। আর অ্যাডমিশনের জার্নিটা যে কি রকম সেটার একটা ফিল পাওয়া যায় প্রি মেডিকেল থেকে। এখন প্রি মেডিকেলের সময় আমি ওই আমাদের সবাই মেইন বইটাই পড়তে বলছে, মেইন হুম। বইটাই খেয়াল করছি। এখন যদি পরীক্ষার কয়েকদিন আগে এসে মনে হয় যে না আমার এটা পড়া হয় না, এটা এখন বেশি জোর দিয়ে পড়তে হবে, এটার কোনো সুযোগ ছিল না। হুম। কখনোই এনাফ টাইম পেতাম না, কখনোই সিলেবাস শেষ করা সম্ভব ছিল না, কখনোই সিলেবাস শেষ করতে পারতাম না, পারি নাই, এখন পারবো কিনা তাও জানি না। এটা মাথায় সবসময় রাখতে হবে, সবসময় চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আর প্রি মেডিকেল হুম। এর মাধ্যমে এই যে মেডিকেল অ্যাডমিশনে যে কষ্টটা করতে হয় সেটা একটা আলাদা মানে প্রাথমিক ফিলিং পাওয়া যায়, সেটা অবশ্যই দরকার। তাহলে আমি যদি তোমাকে বলি যে তুমি যদি আমি তোমাকে যদি বলি যে কারোর প্রি মেডিকেল করা উচিত বা উচিত না, তাহলে তোমার এক কথার উত্তর কি হবে? উচিত, অবশ্যই উচিত। আসলে এটা কিন্তু সত্য। হ্যাঁ ভাই, আমার মনে হয় এখানে একটা প্লাস পয়েন্ট ছিল। হুম। এবছর কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় ধরেন 73.75 কাট মার্কটা, হুম। যেটা হিউজ। এখানে একটা কিন্তু মানে বিগ রোল প্লে করছে সেকেন্ড টাইমারদের 3 মার্ক কাটা যাবে। হুম। এখন ওই হয় বেশি ছিল। আগে 5 মার্ক ছিল, এখন 3 মার্ক কাটা যাবে। এখন এই যে মার্কটা কম কাটা যাবে, এই জন্য কিন্তু দেখা গেছে হুম। যে সেকেন্ড টাইমাররা কিন্তু 1 বছর বেশি পাচ্ছে পড়াশোনা, এবং তাদের মার্কটাও কি কম কাটা যাচ্ছে। হুম। এবছর দেখবেন রেশিও করে দেখবেন যে বেশিরভাগ সেকেন্ড টাইমার চান্স পাচ্ছে। হ্যাঁ, সেকেন্ড টাইমটা ভালো। হ্যাঁ, এই জন্য ফার্স্ট টাইমার হিসাবে সেকেন্ড টাইমারদের সাথে যদি যুদ্ধ করতে হয়, হুম। তাহলে প্রি মেডিকেলটা আমার মনে হয় ম্যান্ডেটরি। রাইট, ভেরি পয়েন্ট। আসলে দেখছি যে যারা এক বছর ধরে সেকেন্ড টাইম পড়াশোনা করবে, আর যারা নিউ কামার, যারা প্রথম একদম ফ্রেশার, তারা যদি একদম মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং টাচে না থাকে, তাহলে হঠাৎ করে এসে আমার মনে হয় না যে ওই জায়গাটাতে মানে গ্রিপ করা এতটা ইজি হবে, যেটা আসলে সেকেন্ড টাইম করে থাকে। তবে হ্যাঁ, এটা কিন্তু আশার আলো, যেহেতু নাম্বার কম কাটা যাচ্ছে। সেকেন্ড টাইম যারা এই বছর যারা আসলে চান্স পায় নাই, তাদের আসলে হতাশ হওয়ার কিছু নাই। তারপর আমি জানি যে এই হতাশা সহজে কাটতে চায় না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার মনে হয় ঘুরে দাঁড়াতে হবে, এটাই লাইফ। লাইফে তো আপস এন্ড ডাউনস থাকেই। তো যেহেতু এখন নাম্বার কম কাটা যায়, যদি কিনা পছন্দের কোনো জায়গায় যদি চান্স না হয়, আমার মনে হয় সেকেন্ড টাইম, তাই না? যদি যদি হ্যাঁ, বেস্ট অপশন। কারণ আমার কাছে মনে হয়, এটা জানি না, অনেক হতে কি অনেক কিছু ভাবতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি যে জায়গায় পড়তে চাচ্ছি না, সহজ কথা, আমার ইচ্ছার বিরুদ্ধে এমন কোনো জায়গায় যাওয়া আমার আসলে আমার মনে হয় না যে ডাজন্ট মেক সেন্স। যেটা আমি আসলে পড়তে চাচ্ছি না, ওই প্রফেশনে তো আসলে আমার মন টিকবে না বা আমার ভালো লাগবে না। তো রেদার তার থেকে 1 বছর পরে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করি, এটা আমার কাছে মনে হয়। তো অনেকে আমার সাথে একমত হবে না হয়তো। তো এনিহাউ সেম, তোমাকে যদি এখন বলি যে তোমার আসলে কি কোনো প্ল্যান বি বলে কিছু ছিল কিনা? যে ধরো তুমি মেডিকেলে পড়তেছো, এমন তুমি জানতে, এটা আমি যতটুকু জানি, তুমি কিন্তু মোটামুটি মেন্টরস দ্বারা, মানে আমাদের মাধ্যমে হোক বা যেভাবে হোক না কেন, তুমি মোটামুটি একটা আভাস পেতে যে তুমি ভালো একটা জায়গায় চান্স পেতে যাচ্ছ। তোমার প্রিপারেশন, এটা বোঝা যায়। আমরা যখন পড়ছি, আমরা দেখছি যে মেন্টররা বা ভাইয়েরা আমাদের সাথে ওই টোনে কথা বলতেন, মানে আমাদের মধ্যে হয়তো একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করার চেষ্টা করতেন, বলতো ডেকে ডাকতো, এই ডিএমসি দিকে এভাবে ডাকতো আর কি। তো জানি না আসলে ঢাকা মেডিকেলে চান্স পাবো বলে ডাকতো, এটা জানি না, হয়তো বা একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করার চেষ্টা করতো, মানে সবসময় যাতে আমি নিজেকে একটু ওই উচ্চতায় ভাবার রাখার চেষ্টা করি। তো আমরা কিন্তু তোমাকে মাঝে মাঝে ওইরকম ভাবেই ট্রিট করার চেষ্টা করছি, যে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি হয়তো ইনশাল্লাহ চান্স পাবা। তারপরও তোমার কি কোনো প্ল্যান বি ছিল, যে আল্লাহ না করুক যদি মেডিকেল না হতো, তাহলে হয়তো বা এখানে যাওয়া লাগতো? প্ল্যান বিটা ছিল অনেক আগের। এখন যখন মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার 1 মাস আগে, তখন আমি কোনো প্ল্যান বি রাখি নাই। হুম। তখন নিজেকে এটাই বলছি যে আমি চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু একটা রাখছে। যদি মেডিকেল নাও হয়, ইনশাল্লাহ কিছু একটা ভালো একটা হবে। যাক, তুই মোটামুটি মানে লক্ষ্যটা ঠিক রাখছি, টার্গেটটা ঠিক রাখছি যে মেডিকেল চান্স পেতেই হবে, ভালোভাবে পড়াশোনা করছি, এখন না হলে হয়তো তখন তখন অন্য। তবে এটা ঠিক। তবে সিয়ামের যে রেজাল্ট ছিল, ও মনে হয় আত্মবিশ্বাসী হয়ে গেছিল আমি মেডিকেলে। তা সিয়াম আসলে সবসময় ভালো করতে, এটা ঠিক। তবে সবার জন্য বলতেছি, এখন ভাই আমাদের সাথে কয়েকজন তো ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিল, এটাও একটা problem। এটা একটা problem। লাস্টের দিকে এসে ওভার কনফিডেন্ট হয়ে যায়, তখন
সেই সময় আমাকে হেল্প করছে হলো কিছু, আমি রেগুলার পরীক্ষা দিতাম, কম পেতাম, সেটা আমাকে কনফিডেন্সটা একটু লো করার চেষ্টা করছে। আর সবসময় তো আল্লাহর কাছে চাইতাম যে এমন কিছু যাতে আমাকে দেওয়া হোক যেটাতে আমি সন্তুষ্ট থাকতে পারি। যাক, ভালো। আচ্ছা সিয়াম, তোমাকে আমি এখন একটা এমন একটা বিষয় প্রশ্ন করবো যে বিষয়ে উত্তর দিতে হয়তো তুমি কিছুটা বিব্রত বোধ করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা মানে সময়ের হ্যাঁ, আপনার আবদার। সাথে বিব্রত বোধ হ্যাঁ না, আমি হ্যাঁ এই কারণে বলছি যে যখন তুমি প্রশ্নটা শুনবা তোমার কাছে মনে হতে পারে যে আসলে এটার উত্তর আমি কিভাবে দিব। তবে আমার কাছে মনে হয়েছে যে এটা এখন টাইম ডিমান্ড করে, এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা যারা একটু একটু আপার লেভেলের থাকতে পারে না, কলেজের বা স্কুলের, অনেক সময় যারা টপার থাকে, তো ওই স্টুডেন্টদের ভিতরে আমরা দেখছি যে এক ধরনের সুপিরিয়র কমপ্লেক্সিটি ডেভেলপ করে। এটা আমাদের মধ্যেও করছে কম বেশি, এটা অস্বীকার করি না আমি। তো প্রবলেম যেখানে যে এটা সামহাও গার্ডিয়ানদের মধ্যে রেডিয়েট করে চলে যায়। তো এই গার্ডিয়ান মানে বাবা বা মা, সেও কিন্তু অবচেতন মনে ভাবতে শুরু করে যে আমার বাচ্চা বেস্ট অফ দ্য বেস্ট। তো প্রবলেম কোথায়? প্রবলেম ভাবা তো দোষের না, দোষের হচ্ছে এইটা যখন আমরা ওই গার্ডিয়ানদের সাথে কথা বলতে যাই, ধরো সেটা কোচিং পারপাসে হোক, তার 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 লাইফের গোল সেটিং এর ব্যাপারে হোক, হ্যাঁ, তো তখন তাদের ভিতরে আমরা কিন্তু ওই পরিমাণ কোঅপারেশন যেটা আমরা আশা করে থাকি ওই পরিমাণ কিন্তু আমরা পাই না। রেদার তারা ফিল করে যে তারা অনেক বেশি সুপিরিয়র, তারা ধরেই নিছে যে তারা ঢাকা মেডিকেল কিংবা বুয়েটে চান্স পেয়ে গেছে। আমি প্রসঙ্গটা কেন তুললাম, প্রতি বছর দেখতেছি যে এরকমই যে 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 গার্ডিয়ান জানে যে তার বাচ্চারা ঢাকা মেডিকেলে চান্স পাবেই অথবা বুয়েটে চান্স পাবে, এত ভালো স্টুডেন্ট, সবসময় ভালো করেই আসছে, কিন্তু তুমিও দেখলা তোমার সাথে অনেকেই কিন্তু ছিল যাদের ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার কথা ছিল কিন্তু চান্সই পায় নাই। আমি শিওর যে হয়তো মানে কত নাম্বার পাইছে এটা জিজ্ঞেস করলেও হয়তো বা এখন বলতে চাইবে না, মানে হয়তো বা এমন কোন নাম্বার আল্লাহ না করুক পেয়ে বসছে আর কি। হ্যাঁ, আমরা তো জানি কম বেশি। তো তো আসলে তোমার কাছে কি মনে হয় যে এই ব্যাপারটা কি তুমি ফেস করছো কিনা, বা তোমাদের লাইফেও আমরা মেন্টর হিসেবে আমরা তো বা কোচিং পার্সোনাল হিসেবে আমরা তো ফেস করি, কিন্তু যখন ফ্রেন্ড সার্কেলে মিশছো তোমাদের সাথে তো গার্ডিয়ানদের এরকম থাকে না, একটা রিলেশন বিল্ড আপ হয়, যে আন্টিদের সাথে বা আঙ্কেলদের সাথে রিলেশন বিল্ড আপ হয়, তোমরা কি এরকম কোনো সময় বিব্রতকর সিচুয়েশনে পড়ছো যে কখনো তোমাকে ইনফিরিয়র ভাবতেছে বা তুমি কাউকে ইনফিরিয়র ভাবতেছো, বা এটা কারোর লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করে কিনা? হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট? এই টপিকটা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলার আছে। আই হ্যাভ ফেসড এভরিথিং, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, সুপিরিয়রিটি কমপ্লেক্স, সবকিছু। যখন ছোট ছিলাম তখন ফার্স্ট সেকেন্ড হতাম, আলাদা একটা ভাব ছিল। তখন যদি আমি 1 নম্বরও কম পেতাম আচ্ছা, আমি কান্নাকাটি শুরু করে দিতাম ওই জায়গায়। যে আমি ফার্স্ট হই আর টিপিক্যাল ফার্স্ট বয়। সেকেন্ড। এখন এর যত দিন যায় একটা সময় যে পড়াশোনা যে ছেড়ে দিই এরকম না, একটু ক্লান্তি আসতে থাকে, তখন একটু নাম্বার কম আসতে থাকে। তখন দেখি যে টপার আম্মুরা আব্বুরা যা কি করে, আচ্ছা, মানে তাদের, হ্যাঁ সবার বাবা মাই চায় যে তাদের সন্তান সর্বোচ্চটা পাক, চেষ্টা করুক, কিন্তু জিনিসটা ভাবতে হবে যে অন্যদেরও যে এটা অন্যের সন্তান, নিজের সন্তানের মধ্যে করে ভাবতে হবে, এভাবে ভেবে তারপর কথাবার্তা বলতে হবে। এখন আমি যখন স্কুলে ছিলাম মানে তখন আমাকে পাত্তা দিত না স্বাভাবিকভাবে। আমি একটু মিড রেঞ্জ নর্মাল যেরকম স্টুডেন্ট অন্যরা হয় সেরকম ছিলাম। এমন অবস্থাও গিয়েছে যে টপাররা বলতো যে আমার সাথে আমাদের ছেলের সাথে এই ছেলেটা পড়লে, আমার মেয়ের সাথে এই ছেলেটা পড়লে তাদের পড়াশোনার ক্ষতি হতে পারে। এটা আচ্ছা। এটা এটা অবশ্যই মানে ভেরি অ্যালার্মিং। ভেরি অ্যালার্ম। তারপরে তো নটরডেম কলেজে পরীক্ষা দিয়ে চান্স পেলাম, বিশ্বাস করতো না। যে এনডিসিতে চান্স পেয়েছো? NDC তে প্রমাণ চাইতো আবার। আচ্ছা, এখন বলতাম যে আল্লাহ, প্রমাণ দেওয়ার কিছু নাই, তুমি সবই দেখছো, এমন কিছু একটা করি যাতে সবার মানে ভুল ভ্রান্তিটা চলে যায়। চলে যায়। এমনকি মেডিকেল পরীক্ষার আগ পর্যন্ত, মানে মেডিকেল পরীক্ষায় যে হলো 17 মানে এই যে 17 তারিখে হলো, তার 5-6 দিন আগ পর্যন্ত আমাকে এরকম কথা শুনতে হয়েছে যে আপনার ছেলে যে এই রেজাল্ট করতেছে, ভালো কিছু হবে। বুঝতে পারছি, আসলে এটা এখানে মনে আসছেন, হয় এই যে এই টপারদের ভিতরে আসছেন, আপনার ছেলেকে নিয়ে আসছেন কেন পরীক্ষা দিতে, এসব শুনতে হয়েছে। এখন মা বাবাদের উদ্দেশ্যে একটাই কথা, সবার সন্তানকে নিজের সন্তানের ভিতর মতো মনে করতে হবে, কারণ এই যে অ্যাডমিশন জার্নিতে এসে সবাই স্ট্রাগল করে, সবার অবস্থাটা একই রকম। এটা মাথায় রেখে তখন কথা একটু বলতে হবে। রাইট। আর আমি গার্ডেনদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে
মানে আপনি আপনার বাচ্চাকে কতটুকু সুপিরিয়র ভাবতেছে, এটা বাচ্চাকে খুব বেশি বুঝতে না দেওয়াটা ভালো। এখন আপনার অ্যাটিটিউড দ্বারা যদি বাচ্চা বুঝতে পারে যে সে বাচ্চাটা অনেক বেশি সুপিরিয়র, তাহলে কিন্তু সে আর ওই রকম পড়াশোনা করবে না, বা অ্যাডমিশন লেভেলে তার ভিতরে অনেক বেশি নেগেটিভ একটা ইনপুট এটা ক্রিয়েট করে, যেটা কিন্তু ওরাও দেখছে। ওদের সাথে অনেক ভালো ভালো টপার ছিল যারা কিন্তু এখন অলরেডি তাদের ফেসবুক ডিএক্টিভেটেড, মানে হয়তো বা তারা লজ্জাতে আসলে সামনে আসতেছে না, স্বাভাবিক ব্যাপার। আমার কোথাও চান্স না হইলে আমি তো সবার সামনে আসবো না। সো এই দায়ভার কিন্তু স্টুডেন্টের একার না, এটা কিন্তু আপনাদেরও। কারণ অনেক সময় হয়েছে কি যে স্টুডেন্টের ভালোর জন্যই বা ক্যান্ডিডেটের ভালোর জন্য আমরা কোচিং থেকে ফোন দিলেও অনেক সময় আমরা কিন্তু ওই কোঅপারেশনটা পাই নাই। ধরো একটা স্টুডেন্ট আসছে না, ক্লাস করতে আসছে, সে তার ফ্রিডম, তার তো আসলে সে যেহেতু এটা তার ব্যক্তিগত ইচ্ছা থাকতেই পারে, সবাই তো সব কোচিং এ আসবে না। কিন্তু তারপরেও ধরো গার্ডিয়ানদের অ্যাটিটিউড দেখে কিন্তু আমরা ফেস বুঝতে পারতাম যে আসলে এইটা তো বাচ্চার ভিতরে অন্য একটা মেসেজ দিবে, হ্যাঁ, যেটা আসলে তার জন্য ভালো হবে না। যাই হোক, এটা নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক লম্বা চওড়া আলোচনা হয়ে যাবে। হোসেন তোমার। আর একটা কথা, হ্যাঁ, শিওর, বল। যে ধর্মের জিনিসটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে সবসময়। কারণ আল্লাহ কখনোই দাম্ভিক বা অহংকারীকে পছন্দ করেন না। এই জিনিসটা মাথায় রেখে তারপর হলো সবাইকে, যদি স্টুডেন্ট কথা বলে, মা বাবা সবাইকে মাথায় রেখে তারপর জার্নিটা চালাতে হবে, কারণ দুনিয়া অনেক ছোট। হুম। এটা মাথায় রাখতে হবে সবসময়। না, অবশ্যই আমার মনে হয় যে দাম্ভিকতা বলো বা অহংকার বোধ বলো, এটা আসলে একটা মানুষের কিন্তু আসলে কোনো মানে কাজের কাজ তো কিছু করেই না। এটা আমার মনে হয় পুরো লাইফটাকে একদম নিয়ার টু ডিস্ট্রাকশন। পার্সোনাল বা অন্যান্য লাইফও দেখছি যে যেটা, হ্যাঁ, এটা রিভার্স হয়। এক সময় নাম ঠিক করবে। হুম। আমি এটা অবশ্যই বলতে চাই যে যখন একটা স্টুডেন্ট যতই ভালো রেজাল্ট করুক, সর্বশেষ আখিরাতের পরীক্ষার মতো এই পরীক্ষাটা হলো অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্টে রেজাল্ট না পাওয়ার আগ পর্যন্ত, এমনকি পরীক্ষা ভালো হয়েছে এটাও কিন্তু আমি মানতে পারি না। কারণ তার সাথে তার যে বাকি স্টুডেন্টরা, ওরা কি রেজাল্ট করছে তার উপর নির্ভর করবে ও চান্স পাবে কি পাবে না। একেবারে রেজাল্ট না পাওয়া পর্যন্ত সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট ওয়ে। রাইট। সিয়াম, তোমাকে এরপর একটা প্রশ্ন করবো যে মেন্টররা তো তোমাকে অনেক হেল্প করছে, আমি শিওর যে সবাই অনেক বেশি আন্তরিক ছিল তোমার ভালো করার পিছনে। তো আমাদের মেন্টর বাদ দিও, ব্রেন স্টর্মার্স একটা ফ্যামিলি, এখানে তোমার ম্যানেজমেন্টে সবাই বলো, হ্যাঁ, নীলা ভাই থেকে শুরু করে। ব্রেনস্টর্মার্স এ যে ফ্রিডম, লিবার্টি, আর যেই মেলামেশাটা, ভালো ভালো ভদ্র ব্যবহার, এই জন্যই ব্রেনস্টর্মার্স এ প্রথমে আসা। আচ্ছা, এটা আসলে সবাই ভালো লাগে। এখানকার আমারও মূল এখানে আসার পরে আমার আর জিনিসটা কথা দিয়ে বেশি কথা affect রাখে করছে। ব্রেনস্টর্মার্স, এটাই হলো মূল কথা। আর এই বিষয়ে তুমি ইরানকে নিয়ে কিছু বলবা কিনা? দুই এক লাইন ইরানকে নিয়ে আমার মনে হয় এখন বলার সময় চলে আসছে। মানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিম? হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে যে মানে হি ইজ দ্য গাই, যার মানে ওর কথাতেই কিন্তু আসলে আপনার সব থেকে বেশি ইন্সপিরেশন পেতাম। মানে আমরা কখনো কোনো কারণে একটু আপস এন্ড ডাউনস আমাদের থাকে, কিন্তু কখনো যদি আমরা একটু মনোক্ষুণ্ণ হতাম, তাহলে ইরাম সবসময় আমাদেরকে চার্জ আপ করতো, গেট আপ করতো। হ্যাঁ, এবং তোমাদের ক্ষেত্রেও কিন্তু তাই। আমি দেখছি আমি ক্লাস নিচ্ছি, ও ঢুকে যেত, ভাইয়া কি অবস্থা, এই তোমাদের কি অবস্থা, হ্যাঁ পড়তেছো কিনা। So আমার কাছে মনে হয় ইট মিনস আ লট, মানে এক এক্স বুয়েটিয়ান একটা ছেলে যে অলরেডি একটা খুবই প্রেস্টিজিয়াস একটা জব করে, তারপরে আবার বিসিএস পুলিশ ক্যাডার অলরেডি এনরোলড, হ্যাঁ, তো তার কি এত টাকা পড়ছে যে তোমাদের ক্লাসে এসে বারবার সে তুমি কোচিং চালাই দিতে পারতো। তারপর ওই যে টেক কেয়ার করার যে ব্যাপারটা, আমি এটা দেখছি যে হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম দ্য বিজনেস পলিসি, আমার কাছে মনে হয়েছে মানে হি হ্যাজ সামথিং ডাইনামিক, ভেরি ডাইনামিক। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয়েছে যে এটা ধরে রাখতে পারলে হয়তো এরা তার লাইফে অনেক অনেক দূর আগাইতে পারবে। সো তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, তুমি তার অনেক আগের শিষ্য, সো হোয়াট ডু ইউ থিঙ্ক? ইরাম ভাইয়ের কাছ থেকে মানে অনেক আন্তরিকতা পেয়েছি, এটা তো স্বাভাবিক, সবাই বলবে। ইরাম ভাইয়া অনেক অনেক ফ্রিলি কথা বলতো আমাদের সাথে। কখনোই মনে হতো না যে কোনো এক বড় কোনো ওস্তাদের সাথে কথা বলছে, ভাইয়ের সাথে কথা বলছে, এরকম মনে হতো। তার আন্তরিকতা অনেক, মানে আমাকে যে পড়াবে, আমার যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ভাইয়া ইঞ্জিনিয়ারিং পড়েও আমার জন্য অনেক চেষ্টা করছে, অনেক কষ্ট করছে, অন্যদের ইন্সপায়ার করছে। আমি তো সেরকম মানে নাম করা কেউ ছিলাম না। ওনাদের তারপর বলছে, তুই আমাদের কিছু একটা আপনারা ছিল, কারণ আমরা তো হ্যাঁ অবশ্যই আপনাদের কাছে তো ছিলাম। ভাই অন্যদের বলছে যে এখানে পড়ো, ভাইয়ের সাথে পড়ো, এই যে আমি স্টুডেন্ট, আমার একটা প্রসপেক্ট আছে। এইটাই মানে ভাইয়াকে নিয়ে ওভাবে বলা যাবে না, শেষ করে দেবেন। Right.
আচ্ছা তুমি আমাকে দিয়ে কিছু বলবো কি না? হাবিব ভাইকে নিয়ে কথা বলার আগে দুইজনের শার্টের কালারটা দেখেন, গুরু শিষ্য একই ও, সাথে। তাই এর চেয়েও বড় মনের মিলকে থাকা দরকার। তাই এটা তো কালার সম্পূর্ণ মিল রাখি না, change আছে আর কি। কারণ আমার কলেজে এক টিচার বলতো যে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক থাকবে এরকম, হুম। কিন্তু এভাবে মিলবে না কখনো। এইটুকু থাকতে হবে, গ্যাপ থাকতে হবে, সম্মানটা বজায় রাখতে হবে। এখন Makes sense. হাবিব ভাইয়া আমার আইডল বলতে গেলে। Thank you. উনি পড়াশোনা করছে, এখন ডাক্তার। আমার ভালো ডাক্তার হওয়ার ইচ্ছা, তাকে দেখে এই ইন্সপিরেশন আছে যে হ্যাঁ, এভাবে পড়াশোনা করে একটা ভালো ডাক্তার হতে পারবো। ভাইকে নিয়ে তুমি আমার থেকে ভালো হবা, আমি দোয়া করি। আমি তো সবসময় দোয়া করি যে আমার সব স্টুডেন্ট আমার থেকে আমাকে ছাড়াই যায়, তারা আরো অনেক বেশি বড় হোক। আমাকে একটু সব টিচাররাই এটাই হয়তো মানে ভাইকে নিয়ে যে ফিলিংস যে কি সেটা বলার শুনে থ্যাংক ইউ সিয়াম, আমি বুঝতে পারছি তুমি অনেক ইমোশনাল। ওকে, ডোন্ট মেক মি ইমোশনাল অ্যাজ ওয়েল। তো আমি একটা জিনিস খেয়াল করছি সিয়াম, এটা সাধারণত ছেলেদের ক্ষেত্রে কম হয়। শান্ত মেয়েরা ক্লাস করতে আসলে মেয়ের সাথে মেয়ের বাবা আসে, বা আসে আন্টিরা আসে, আঙ্কেলরা আসে, অথবা ভাই বোনরা আসে। তো সাধারণত ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, ছেলেদের ক্ষেত্রে কেউ আসে না, ছেলে তো একাই আসতে পারে। তোমার ক্ষেত্রে আমি যেটা খেয়াল করছি, তোমার আম্মু মানে আন্টি মানে হিউজ সাপোর্ট, আনডাউটেডলি। মানে সে একদম আঠার মতো তোমার পিছনে লেগেছিল প্রথম থেকে, আমি একদম প্রথম থেকে দেখছি। তো তুমি কি বলবো এবার ব্যাপারে? আমি যদি ভুল না বলে থাকি, তোমার আম্মু কিন্তু তোমার সাথে একেবারেই লেগেছিল। আমি আম্মুকে নিয়ে বলতে গেলে তো আমি যখন কলেজে ক্লাস করতাম উত্তরা থেকে যাওয়া আসা করতাম, আমার পারফেক্ট অ্যাটেন্ডেন্স ছিল, নিয়ারলি 100%ই ছিল আমার অ্যাটেন্ডেন্স। আম্মু প্রত্যেক দিন ভোর 4টায় উঠতো, হুম। আমার সাথে কলেজে যেত। 6টার সময় ট্রেন ধরতাম, সাড়ে 6টার দিকে। নর্মাল ট্রেন ধরে কমলাপুরে নেমে আম্মু থাকতো হলো সামনে যে কোনো এক জায়গায়, হয় একটা চায়ের দোকানে, না হয় একটা বাস স্ট্যান্ডে, না হয় কোন একটা কোচিং এর সামনে, না হয় বুঝতে পারছি। কলেজে গেটের সামনে দাঁড়ায় থাকতো। তার শারীরিক কিছু সমস্যা আছে, দাঁড়ায় থাকতে পারে না বেশিক্ষণ, তাও কষ্ট করে দাঁড়ায় থাকতো। আর আম্মুর সাপোর্ট আমি অনেক পেয়েছি। হুম। আম্মুর সাপোর্ট এত দেওয়ার কারণ নিশ্চয়ই আমার ভিতরে সেটা ভালো দেখতে পারছিল, এটাই। তো আমি শিওর যে তোমার বাবা এখন অনেক হ্যাপি। অবশ্যই আমার বাবা মানে এই পরিমাণ মানে পরিশ্রম করার পরে একজন বাবা মা যখন তার সন্তানকে এরকম একটা জায়গায় শিখছে, আমার মনে হয় যে তখন আসলে এই যে এত পরিশ্রম করছে, এই রাত 4টায় উঠে রেডি করা সব কিছু। আম্মু এখন আমার সাথে ঢাকা মেডিকেল যাবে। আমার আম্মু যেতে চাই নাই, এরকম বলছে যে তুমি একা যাও, সমস্যা নেই আমার। আমি আম্মুকে আরো জোর করে নিয়ে যাই, চলো একসাথে খাওয়া দাওয়া করে আসবে না হয় কোথায়। হ্যাঁ, আমি আন্টিকে বলবো, আন্টি আপনি ভিডিও দেখে থাকলে ছেলে দেখতে সুন্দর, অথবা একা ছাড়াই যাবে না, ডেফিনেটলি আপনাকে সাথে সাথে যেতে হবে, আর কোনো ঝামেলা আছে এটা মানে বললে সিরিয়াসলি বলছি। এই অন্যান্য গার্জিয়ানরা এরকম বলতে চায়, ছেলে মানুষ এখনো আম্মুর সাথে ঘোরে। এখন সবার তো বিভিন্ন কারণ আছে, আম্মু বাসায় একা কি করবে, আমি সব সময় তার মানে বিভিন্ন কাজে হাউস হোল্ড ওয়ার্ক যে বলে সাহায্য করতাম। আমি ছোট ছেলে, বড় ভাই তো বড় ভাই আচ্ছা, So, তো আগে উঠে গেছে উপরে। এখন আম্মুর সাথে আমি সবসময় থাকতাম, কারণ আম্মু তো আমাকে একা ছেড়ে বাসায় একা ভালো থাকতে পারবে না। so তোমার আম্মু তোমার সাথে সাথেই হ্যাঁ, একসাথেই যাওয়া আসা করছি, স্ট্রাগল করছি। সকালে Right. 6টার সময় গেছি, বাসায় আসতে রাত 11টার সময় বাসায় আসছি একসাথে। So, বলতেই হচ্ছে যে সিএম একা চান্স পায় নাই, আন্টিও কিন্তু আন্টিও চান্স আন্টিও সেটা সেটা আমার বলতে হচ্ছে আর কি। So, আন্টি আপনাকে কংগ্রাচুলেশনস। তো সিএম, আমরা বেশি আলোচনা বড় করবো না। তো শেষে যদি আমি তোমাকে বলি যে জুনিয়রদের উদ্দেশ্যে তুমি কিছু বলবা কি, অথবা তোমার তোমার মেসেজটা কি থাকবে ওদের প্রতি, যে এখন কি করা উচিত ওদের? জুনিয়রদের উদ্দেশ্যে এটা বলবো যে আগে টার্গেটটা ঠিক করতে হবে, যে টার্গেটটা কি, ইঞ্জিনিয়ারিং নাকি মেডিকেল। এখন ইঞ্জিনিয়ারিং এ পড়লে কি কি প্রফিট বা কি কি ডাউন সাইড আপসাইড, কিভাবে স্ট্রাগল করতে হবে। এখানে ইঞ্জিনিয়ারিং শুধু চিল করা এরকম না, ইঞ্জিনিয়ারিং এ অনেক কষ্ট করতে হয়। এখন আমি যদি বাংলা নিয়েও পড়তে চাই, বাংলা নিয়েও প্রচুর কষ্ট করতে হয়। আপনার এক একটা গল্প মুখস্থ করতে হয়, বড় বড় উপন্যাস মুখস্থ করতে হয়। মেডিকেল সেক্টরে তো সবাই জানে যে এখানে পড়াশোনা কষ্ট। বলুন বেশি। এখন প্রত্যেকটা বিষয় সম্পর্কে জেনে তারপর টার্গেটটা ঠিক করতে হবে। টার্গেট এমন সময় ঠিক করা যাবে না যখন আর সময় থাকবে না। এখন যথেষ্ট সময় আছে, যারা
ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছে, এই সময়ের ভিতর টার্গেটটা ঠিক করে তারপর পড়াশোনা শুরু করতে হবে। পড়াশোনা যে খুব মানে একদম 24 ঘন্টায় পড়তে হবে এরকম না, পড়াশোনাটা কনসিস্টেন্টে ধরে রাখতে হবে যে আমি রেগুলার পড়তেছি, এই টপিকটা আমি ভালোভাবে শেষ করছি, এটা ধরে রাখতে হবে। কনফিডেন্স রাখতে হবে, স্পিরিচুয়ালি ভালো থাকতে হবে, যে আহ, ধর্মীয় বিষয় নিয়ে ভালো থাকতে হবে, যে দোয়া করতে হবে সবসময় যে আমি চেষ্টা করছি, উম, আমি যাতে ভালো কোনো এক জায়গায় পাই, হুম। আর যদি ভালো কোনো জায়গায় যদি নাও হয়, আল্লাহ যাতে ভালো একটা পথ দেখেন, এটা মাথায় রাখতে এটা হবে। কিন্তু সত্য, কারণ আসলে আমাদের হাতে তো কিছু নাই। আমি তুমি যতই করি না কেন, আসলে এগুলো তো ডিসিশন তো হয় উপর থেকে। সো আমার কাছে মনে হচ্ছে আমার এফোর্টটা যেমন দিতে হবে, এবং ঠিক একইভাবে ওইখানেও কিন্তু তাকে রাজি করাইতে হবে। হ্যাঁ। হ্যাঁ, যে আমি এবং তাকে আমি যেটা তোমাদের ক্লাসে একবার বলছিলাম, যে তাকে রাজি করানোর জন্য কিছু ওয়ে দরকার। তাকে দেখাইতে হয় যে আমি এত পরিশ্রম করছি, এর বিনিময়ে তুমি আমাকে দাও, বা হ্যাঁ, তো তাকে এটাও বলতে হয় যে আসলে এটাই যথেষ্ট না, আমি আসলে এর বেশি পারতেছি না। ক্লাসে বলতে হ্যাঁ, আমি বারবার কিন্তু এইভাবে বারবার বলছি বলতে হ্যাঁ, যে এটা তাকেও কনভিন্স করবে, কারণ মানে ক্লাসে ভাইয়া এরকম আগে ক্লাসটা রাখতো, ক্লাসটা থামায় তারপর বলতো যে কেন স্পিরিচুয়ালি ভালো হওয়া দরকার, কেন নিজের রবকে আগে খুশি করানো দরকার, নিজের রবকে বোঝানো দরকার যে আমি চেষ্টা করছি। হুম, true. এটা নিয়ে ভাই অনেকক্ষণ আলোচনা করতে আমাদের সাথে, তারপরে পড়া। না, আমার কাছে তাই মনে হয়েছে, তোমাদের কাছে কি মনে হবে যায় না, আমার কাছে কিন্তু এরকমই মনে হয় যে লাইফে তুমি কিছু চাচ্ছ বা কিছু হইতে যাচ্ছ, পেতে যাচ্ছ, তো তোমার এফোর্ট যেমন দরকার, তো তারও তো ডিসিশন আছে। হ্যাঁ। সে যদি তাতে না বলে বসে, তাহলে তুমি এফোর্ট দিয়েও তো লাভ হবে। তো তাকেও কনভিন্স করার আমার মনে হচ্ছে যে এটা মাস্ট, ইট ইজ আ মাস্ট। সিয়াম তো সবসময় লেগে থাকতো, এমন হচ্ছে যে ক্লাস ব্রেক দিয়ে আমরা একসাথে নামাজ পড়তাম, আমার ক্লাস স্টার্ট করতাম। সিয়াম তো অলওয়েজ ডিফারেন্ট গায়। হ্যাঁ। মানে ও যারা মানে কি বলা যায়, যে মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখবেন, সিয়াম কিন্তু খুবই একটা নাইস গায়, হ্যাঁ, পিওর জেন্টলম্যান যেমন বলে, তো সেরকমই আর কি। তোমাকে আমি তো আগেও বললাম যে আমি আন্টিকে অনেক বেশি থ্যাঙ্কস দিব এই কারণে, যে ও অনেক ভালো স্টুডেন্ট। আন্টিও আগে জানতেন যে সিএম ভালো কিছু করতে যাচ্ছে, তারপরও আন্টি কিন্তু কখনোই মানে অতি উৎফুল্লতা দেখান নাই। হ্যাঁ। হ্যাঁ, এবং ওইরকম মানে ওইরকম অ্যাটিটিউড উনি শো করেন না যে আমার স্টুডেন্ট অনেক ভালো, তোমরা কেন টেক কেয়ার করতেছো না, ব্যাপারটা কিন্তু এরকম না। উনি অলওয়েজ আমাদেরকে একটা ফ্রিডম দিয়ে রাখছেন, হ্যাঁ, যে আমরা যাতে ওকে আমাদের মতো করি, ওইভাবে নার্সিং করি। আমার আম্মুর ব্রেন স্টর্মার্স এর এখানে একটা বিশ্বাস ছিল যে ভাইয়ারা যাই করুক না কেন সর্বোচ্চ এটা দিয়ে চেষ্টা করবে যাতে আমি ভালো কিছুটা করতে পারি, এই বিশ্বাসটা ছিল তার। আমি অবশ্যই আন্টিকে ধন্যবাদ দিই, রেস্টুরেন্টস ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য, যে আপনি প্রথম থেকেই শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। এবং আমরাই কিন্তু বলেছিলাম, সিএম কে কিন্তু বলছি, সবাইকে কিন্তু আমি এই কথা বলি যে পরীক্ষার সময়, যখন পরীক্ষার আগে যে মডেল টেস্ট গুলো দিতে হয়, পারতপক্ষে কয়েক জায়গায় ট্রাই করতে হয়। হ্যাঁ। তো ওই পার্টি হিসাবে সিএম কয়েক জায়গায় পরীক্ষা দিছে। এখন বিভিন্ন কোচিং থেকে যদি সিএম এর সফলতা দাবিদার তারা করে, আসলে এটা তাদের ব্যাপার, যে একটা দুটো পরীক্ষা দেওয়ার মধ্যে যদি তারা ধরে নেয় যে তারা এই সফলতার দাবিদার, তারাও এতে যদি ওইভাবে তারা ভাবতে পারে, এটা আমার আমার আসলে নেগেটিভ বলার কিছু নাই। কারণ আমরা চাই দিন শেষে উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট সফল হোক। হ্যাঁ, এটা সফল হোক, সেটা যার মাধ্যমে হোক না কেন, একটা স্টুডেন্ট ভালো করুক, এটা আসলে আমাদের প্রত্যাশা। তো সিয়াম, তোমাকে আবার অভিনন্দন, অনেক বেশি তোমাকে শুভেচ্ছা। আমি দোয়া করি তোমার মেডিকেল লাইফ অনেক সুন্দর কাটুক। আর মেডিকেল লাইফের কোনো প্রবলেমে তোমার পাশে যে ভাইয়া বসে আছে, এখন অলরেডি মেডিকেলে আছে, তুমি জানো একাডেমিক্যালি অনেক সাকসেসফুল মানুষ, টুকটাক প্লেস করে। মেডিকেলে কিন্তু প্লেস করা খুবই ডিফিকাল্ট এবং খুবই ডিফিকাল্ট। তো এই মানে- ভদ্রলোক যে বসে আছে, সে কিন্তু এরকম মানে টুকটাক অ্যাডমিশনের পড়ার ভালো সময় কাজ। ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে, ভাইয়ের পড়া ঠিক মতো হচ্ছে কিনা, ভাইয়া প্রফ তো ও পরীক্ষা খুবই কনসার্ন, ও পড়াশোনা নিয়ে খুবই, ওর হচ্ছে মানে দুনিয়া উল্টায় যাক, কিন্তু ওর পড়াশোনা ঠিক থাকতে হবে। তো এই ধরনের লোক আমার পছন্দ। হ্যাঁ, তো যাই হোক ও করে। আর একাডেমিক্যালি সাউন্ড থাকাটা আসলে খুব বেশি প্রয়োজন, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে সমস্ত মেজর আমাদের এখানে আছে, ব্রেনস্টর্মস ফ্যামিলি, উই আর হেয়ার। আমাদের মধ্যে অন্যতম একজন বেস্ট ফ্রেন্ড হচ্ছে নাইম। সো নাইম অলওয়েজ একটু চুপচাপ থাকে, তো এটা হচ্ছে নাইমের একটা মানে কি বলা যায়, ওর অলওয়েজ একটু বেশি বিনয় আর কি, বেশ ভালো কাজ ও হ্যাঁ, ও for that? হ্যাঁ, right. আচ্ছা, এই মেসেজটা হচ্ছে শিহাব এইগুলো খুব ভালো বলতে পারে, তারপর আমি ওকে কমপ্লিমেন্ট করবো লাগলে। শিহাব, সো আমাদের নেক্সট যে প্রি মেডিকেলটা আছে, তুমি কোনো মেসেজ থ্রো করতে চাচ্ছ কিনা? হ্যাঁ, একটু আগে সিয়ামের মুখ থেকে আমরা শুনছি যে একটা লাইফে সাকসেসফুল হতে আগে একটা গোল লক্ষ্য রাখা উচিত। এখন আমি যদি গোল লক্ষ্যই রাখি,
এখন আমি কোন স্টুডেন্টকে ছোট করবো না, সেকেন্ড টাইমার আমার স্টুডেন্ট, ফার্স্ট টাইমার আমার স্টুডেন্ট, কিন্তু যুদ্ধের ময়দানে তোমরা সবাই এক একজনের কম্পিটিটর। এখানে কেউ কাউকে ছাড় দেওয়া যাবে না, কারণ তোমার ওই সিটটা ফিক্সড। এখন দেখো, একজন সেকেন্ড টাইমারের আগে 5 মার্ক কাটা যেত, এখন যায় 3 মার্ক। ঠিক আছে, তো তুমি ভাবো, এবং সেই সেকেন্ড টাইমারটা তোমার চেয়ে 1 বছর বেশি পড়ে আছে। তো তার পড়াশোনার সাথে যদি তুমি কম্পিট করতে চাও, তাহলে অবশ্যই আগে থেকে প্রিপারেশন নেওয়াটা মাস্ট, যেটা মনে হয় সিয়াম আমার সাথে একমত হবে। জি, অবশ্যই। তো এখন আমাদের বায়োলজি ডিপার্টমেন্ট আগেই ব্লেসড যে ডক্টর হাবিবুর রহমান ভাইয়া, ওনাকে সাথে পেয়ে। আমাদের সাথে নাইম ভাইয়া আছে, আমি আছি, আরো অনেকে আছে। সাথে সাথে আমাদের প্রথম বছরের যে সাফল্য, সিয়াম আর কিছু বলা লাগবে না। দেশের উত্তরাতে অনেক বেস্ট। উত্তরাতে ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট, এবং উত্তরা যেসব পার্সোনাল কোচিং সবার মধ্যে আমাদের রেজাল্টে আমরা সব থেকে উত্তরার মধ্যে ওয়ান অফ দা বেস্ট রেজাল্ট, বেস্ট রেজাল্ট। ট্রুলি ওন করি। হ্যাঁ, ঢাকা মেডিকেলে 43তম। সো ইউনো হ্যাঁ, তো এটা আর বলা লাগবে না। সেই সিয়ামও এখন আমাদের টিমের সাথে যুক্ত হয়েছে। সিয়াম তোমাদের সাথে যেহেতু যেহেতু ও ছিল তোমাদের ইমিডিয়েট সিনিয়র হিসাবে, তো তোমাদের ওর সাথে সম্পর্কটা বেশি হবে। এবং এমন একটা ইমিডিয়েট সিনিয়র, এমন একটা র্যাঙ্কিং পাওয়ার সিনিয়র তুমি আমাদের ব্রেন স্টর্মার্সে পাবে। তো আমি যে কথাটা বলতেছিলাম, সিয়াম, তোমাদের এখন যে জুনিয়র, তোমার ইমিডিয়েট জুনিয়র, তারা এর পরের বছর মেডিকেল ভর্তি পরীক্ষায়, যে যুদ্ধ তুমি অলরেডি জয় করে ফেলছো, এবং এই যুদ্ধের একটা সফলতম যোদ্ধা, একজন সেনাপতি হিসেবে তুমি যুদ্ধটা শেষ করছো। এই অনুভূতি জীবনে ভুলে না। ঠিক আছে, একজন সেনাপতি হিসেবে যুদ্ধ শেষ করছো। আর একটা যুদ্ধের জন্য সে যদি প্রাক্তন সেনাপতিও হয়, নতুন যোদ্ধাদের জন্য সেই আগের যে প্রাক্তন সেনাপতির নির্দেশনা পাওয়া, সেটা সবচেয়ে বড় ফ্যাক্টর। আমি আছি, নাইম ভাই আছে, হাবিব ভাই আছে, আমরা অনেক আগে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে তোমরা এমন একটা ইমিডিয়েট সিনিয়র পাচ্ছ, যে কিছুদিন আগেই একটা যুদ্ধকে একটা সফলতম সেনাপতি হিসেবে শেষ করে আসছে। সারা বাংলাদেশে 1 লক্ষ ক্যাম্পাসের মধ্যে সে 43তম, চারটাখানি কথা। চারটাখানি কথা না, যেখানে প্রতি সিটে আমার লড়াই করতে হতো 25 জন যোদ্ধার সাথে। তো এই বছরের আমাদের বায়োলজি টিমের একটা অন্যতম ব্লেসিং সিয়ামকে আমরা পাচ্ছি। সিয়াম সবসময় তোমাদের সাথে থাকবে, তোমাদের গাইডলাইন দিবে। সাথে তো আমরা যে এসব এক্সিস্টিং টিচার, ঠিক আছে, এক একজনের চেয়েও এক একজন কম না, তো ওনারা তো থাকবেই। আমরা এই বছর থেকে আমাদের প্রি মেডিকেল যে এক্সাম ব্যাচ বা প্রি মেডিকেল কোচিং ব্যাচ এই বছর থেকে কয়েকদিনের মধ্যে স্টার্ট করব। তোমরা নোটিশ পেয়ে যাবে আমাদের অফিসিয়াল সাইটে, অথবা অফিসিয়াল যেসব আমাদের বিল্ডিং এ আসতে পারো, এখান থেকে আমরা প্রচার করে দেব। তা আমার মতে, আমি আগে যা বলছি, তোমার ফার্স্ট টাইমার তুমি যদি হয়ে থাকো, তাহলে সেকেন্ড টাইমারদের সাথে, আগের যোদ্ধাদের সাথে লড়াই করতে প্রি মেডিকেল মাস্ট, যেটা সিএমও আমার সাথে একমত। আর নাইম ভাই তো অবশ্যই আমাদের ডিপার্টমেন্ট অফ বায়োলজি একটা মুকুট, চিফ চিফ। ঠিক আছে, তো ডিপার্টমেন্ট অফ বায়োলজি চিফ নাইম ভাই, আপনি একটু শেষ করেন। থেকে আমরা শেষ করে আর কি। আমাদের সে জানা আসলে ভাই, এত মেধাবীদের ভিড়ে আমি আসলে খুবই নগণ্য। এই যে হাবিব ভাই, এই যে আমার সামনে জিএমসি আর আরেকজন মেডিকেল ইয়ান, মুদ্রা মেডিকেল, ঠিক আছে, আমি ভাই কি নগণ্য কি বলবো। তুমি নগর না, তুমি হচ্ছে আমাদের চিফ। হ্যাঁ। হ্যাঁ, মানে জুনিয়ররা তো সব নাইম বলতে পাগল। হ্যাঁ, আর নাইমের ক্লাস হলে বোঝা যায় ক্লাস নাইম নিচ্ছে, মানে ক্লাস অলওয়েজ নাইম। না, আমি সবসময় চেষ্টা করি যে আমার ক্লাস অনেক চিল ভাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটাই আর কি। ক্লাস জমা রাখাটা মানে ক্যারিজমাটিক ক্যারেক্টার ছাড়া এটা কারোর পক্ষে পসিবল নয়। যে তোমার ক্লাসে এতগুলো ছোট ছোট বাচ্চাদের কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, সেইখানে ওর ক্লাসে প্রত্যেকটা বাচ্চা কথা শুনতেছে, সবাই একসাথে হাসতেছে, একসাথে আবার হট করে শাটডাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা কিন্তু এটা দারুণ ব্যাপার। এই যে সিঙ্ক মেনটেন করাটা, এটা আমি ভালো করে কোন ম্যাজিক এটা করে। তো অ্যাডমিশন যেসব শিক্ষার্থী আছে এখানে, আচ্ছা, আমি অ্যাডমিশন ক্যান্ডিডেটের বিষয়ে একটু বলি। সেটা হচ্ছে, আমি কিন্তু একজন সেকেন্ড টাইমার ছিলাম। হয়তো তোরা জানিস না, ভাই হয়তো জানেন না, আমি সেকেন্ড টাইমার ছিলাম। তো আমার সময়, মানে আমি বলতে চাচ্ছি, এখানে যেমন ফার্স্ট টাইমারে বসে আছে, একদম সেকেন্ড টাইমারে কিন্তু বসে আছে। তো সেকেন্ড টাইমারে কিরকম স্ট্রাগল করতে হয় আমি ফেস করে আসছি, আমি জানি। তো আমাদের এখানে যেহেতু আমরা একটা প্ল্যান করতেছি, প্রি মেডিকেলের প্ল্যান করতেছি, তো যারা আসবে ফার্স্ট টাইমারদের সাথে যারা সেকেন্ড টাইমারও আসবে, তাদের উদ্দেশ্যে ভাই একটাই কথা, যে তোমরা অনেক মেন্টালি ডিপ্রেসড হয়ে গেছো। তারপর হচ্ছে
মানে ভাবতেছো যে সবকিছু মনে হয় হারাই ফেলছি, তো বিষয়টা ওইরকম না। তো তোমাদের সেকেন্ড টাইমারদের থেকে একজন মেন্টর হিসেবে আমি অবশ্যই আছি। ফার্স্ট টাইমারদের যেরকম সাপোর্ট করবো, তো সেকেন্ড টাইমার যারা আসবা তারা আমাদের কাছ থেকে মানে অথবা আমার কাছ থেকে সেকেন্ড টাইমটা হ্যাঁ, হ্যাঁ। মার্ক ওটাই। হচ্ছে আগে ছিল 5 মার্ক, আর 1 মার্কের গুরুত্ব কত হ্যাঁ সেটা তোমরা জানোই। হ্যাঁ, এই 45 এর চান্স হ্যাঁ, হয় না জি। আমাদের সময় তো 5 করে কাটা যেত, এখন 3 করে কাটা যাবে, এটা অনেক বড় একটা বেনিফিট ওদের জন্য। হ্যাঁ আর যে এটা বেটার। হ্যাঁ 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 আরেকটা কথা আমি সবসময় এটা আমার সব স্টুডেন্টদেরকে বলি, এই যে সিয়ামও বললো অনেকক্ষণ যাবত যে আমাদের এমন কিছু কোচিং আছে, আমি কাউকে ছোট করতেছি না, জাস্ট আমি বলি এটা যে আমি যদি বায়োলজি বইটা, ফিজিক্স কেমিস্ট্রি বইটা পুরোটা পড়াই, 100% পড়াই, তা আমার তো 100% কোশ্চেন কমন আসবে। তো এটা কি আমার সফলতা? না, এটা আমার সফলতা না। আমি যদি 100% পড়িয়ে 100টা কোশ্চেন কমন পাই, এটা আমার সফলতা হতে পারে না। কিন্তু আমি যদি ওই বইয়ের 70% পড়াই, 60% পড়াই, সেখান থেকে যদি আমার 90টা কোশ্চেন কমন পড়ে, এটা আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, যেটা বলছিলাম হ্যাঁ। যে এক্সাম ওরিয়েন্টেড পড়ার উপর পাস না, হ্যাঁ, তুমি হ্যাঁ। বই প্রতিদিনের মুখস্থ করার পর বা করে তো অ্যাচিভ করতে পারো। এগুলো মনেও থাকে না। 80-20 রুল ফলো করে পড়াশোনা। তো বেশিরভাগ সেকেন্ড টাইমার যেটা করে বা বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে যে সব পড়তে যায়। কিছু কিছু কোচিং সেন্টার আছে যে সব পড়ায়, অনেক নাম্বার পড়ায়, অনেক সাল পড়ায়, এই পড়ায় সেই পড়ায়। এটা আমার তাই না? মাথায় ঢুকে না। এটা কেন পড়াবে? এগুলো কেন পড়াবে? এগুলো কেন করে এটা আমার মাথায় ঢুকে না। মানে আইএমএ জাইনের যুগে যেগুলো খরচ করছে সেগুলো এখন মানে এটা অনেকটাই সমাজ কোশ্চেনের মতো। Alright, এখন মেডিকেলের পিছনে কেন, মানে আমি যখন দেখি স্টুডেন্টের বই খুলি দেখি দাগানো কেন, না সকালে বই কোচিং এ দাগাই দিছে, তো রীতিমতো আমি একটু আসলে অবাকই হই। হ্যাঁ, যে একজন মেডিকেলিয়ান হয়ে সে কিভাবে কেন এটা করতেছে, সেটা জানাই যেগুলো আসলে আসে। শুধু শুধু আমার এখানে এই বাচ্চাটাকে তো আননেসেসারি হাজার হাজার নোট দেওয়া হয়। আননেসেসারি ইনফরমেশন পড়ার জন্য নেসেসারি ইনফরমেশন চলে যায়, বারবার চলে যায়। সেটাই। আমি বারবার বলছি যে গ্রস ইনফরমেশন এন্ড গ্রস ইনফরমেশন যেটা আমি লাগে ওঠে। পরীক্ষার কয়েকদিন আগে আমার এরকম ফিলিং আসছিল যে আমি ভুলে যাচ্ছি নর্মাল পড়া, মার্ক একটু কম আসছে। তো কিছু ভাইয়ের সাথে কথা বললাম কি করব, ভাইয়েরা জাস্ট বলছে গ্রস পড়তে, জাস্ট মেইন টপিক গুলো দেখে যেতে, সব বলে যেতে। Right, absolutely. মানে এটাই হওয়া উচিত। এই মেইন যেগুলো পরীক্ষাটা আসে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনাটাই করে উচিত। আমি বলে দিলাম এই কথা স্টুডেন্ট লাইফ পড়া বা আমি দাগাইলাম প্রতি লাইনে দাগাইলাম, তা আলটিমেটলি বইয়ের বাইরে থেকে তো প্রশ্ন হয় না। তো ওইটা উইক ক্রেডিটটা তো আসলে নিজের বলে কামাই দেওয়া আপনার আমার মনে হয়। হ্যাঁ জি ভাই, এটা খুব বাজে একটা জিনিস যে কোচিং সেন্টার এটা চায় যে আমাদের এখান থেকে ফার্স্ট হোক, সেকেন্ড হোক, কিন্তু ওরা চায় না যে আমরা 100টা স্টুডেন্ট পড়াচ্ছি আমার 90টা চান্স পাক, এটা চায় না। ওরা চায় আমার 2টা চান্স পাক, ফার্স্ট সেকেন্ড হোক। কিন্তু আমাদের মেন্টালিটি আমরা এভাবে প্রিপেয়ার করবো ইনশাল্লাহ যে আমাদের এখানে যদি 10টা স্টুডেন্ট পড়ে তার 10টাই যাতে চান্স পায়। তা আমাদের এত টপার দরকার নাই, আমরা চাই আমাদের সবগুলা বাচ্চা ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই যাতে চান্স পায়, এটার জন্য আমরা হাই চেষ্টা করবো ইনশাল্লাহ। সিয়াম, তোমাকে আবারও অনেক বেশি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমার মেডিকেল জীবন অনেক ভালো যাবে এবং তুমি ভালো একজন ডাক্তার হও, এই প্রত্যাশা থাকলো। তুমি অনেক বিনয়ী ছিলে, আমার ধারণা তুমি এরকমই থাকবে। মেডিকেলে যাওয়ার পরে তোমার বিনয় আরো বাড়বে, জ্ঞানীদের জ্ঞান বাড়লে আমি শুনেছি যে তারা আরো বেশি বিনয় আমার পাটা মাটিতে রাখার চেষ্টা করবো। সেটাই, পা মাটিতেই রাখবা, এটাই করবা। আর সবাইকে অভিনন্দন যারা জুনিয়র আসতেছো, তোমরা আজকে হয়তো ভিডিওটা ওখান থেকে দেখতেছো, নেক্সট বছর এই সময়টাই তুমি থাকবা এই সিটে। সেই পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। Congratulations. Okay. So bye. তার সাথে তোমার কথাতে হেল্প করবে, যেটা আসলে আমরা বলি যে ডাক্তারদের অলংকার। ডাক্তার হয় আমাদের সবসময় মনে হয় ডাক্তার হয় 3টা সময়। হ্যাঁ। একটা সময় কি যখন চান্স পায়, আরেকটা সময় যখন স্টেট হতে কলেজে, আর আরেকটা সময় ইন্টারভিউ। Okay. So আমরা একটা সেলফ ডাক্তার তো যে আই থিংক দ্যাটস জাস্ট ফর সুইট I will please. So we can say okay. Like, remember. Yeah.